জীবন চলার পথে আত্মত্যাগ জরুরি। কিন্তু আত্মত্যাগ যখন বোঝা হয়ে যায়, তখন মানুষের জীবন না হাঁপিয়ে ওঠে মানুষ। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আসলে ভালো আছি বললে কথাটা ভুল হবে। আমি প্রচন্ড অসুস্থ ছিলাম। এর আগে একবার আমি ভিডিওতে বলেছিলাম যে আমার ডায়াবেটিস খুব হাই। তো সেটাই এতটাই আনকন্ট্রোলেবল হয়ে গিয়েছিল যে আমার সারাক্ষণ শুধু হাত পা কাঁপতো। তো পরে সেটাকে মেডিকেশন দিয়ে অনেক কষ্টে আর বেড রেস্ট নিয়ে বা অনেকভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন আমি মোটামুটি সুস্থ থাকলেও এখনো আমার ডায়াবেটিসের সুগারটা আপ ডাউন করছে। এখন অনেকে হয়তো বলবেন যে আপনি কি কন্ট্রোল করে চলেন না? না, আমি কন্ট্রোল করে চলি আপু। কিন্তু আমার যেহেতু এই ডায়াবেটিসটা জেনেটিক্যাল, মানে আমার নানির ফ্যামিলির মানুষের আছে। এটা আমার আমি সেভাবে পেয়েছি। যার কারণে এটার সাথে খাদ্যাভ্যাসের অতটা সম্পর্ক নেই। ডায়াবেটিস কিন্তু কয়েক প্রকারের হয়। আমার আরেক ধরনের প্রকার, হ্যাঁ? এটা আমার ফিজিক্যালি কন্ডিশন থেকেই হচ্ছে আরকি। তো যাই হোক, আমি শুকনো, রোগা পাতলা, আমার অত অসুখ-বিসুখ নেই। কিন্তু এই ডায়াবেটিক্সের কারণে আমি আসলে আমার স্বাভাবিক জীবনযাত্রা আমি চালিয়ে নিতে আমার এখন অনেক সমস্যা হয়। ২ নম্বর সমস্যা হচ্ছে আমার শাশুড়ি আমার বাসায় ছিলেন প্রায় ১ মাস হলো। তো তিনি গতকালকে চলে গেছেন। তো উনি যখন ছিলেন আমি কোনোভাবেই কোনো ভিডিও করতে পারছিলাম না। উনি যেদিন জানতে পেরেছেন যে আমি আ YouTube এ ভিডিও করি, তখন থেকেই তিনি অনেক ঝামেলা শুরু করে দিয়েছেন। আমার হাসব্যান্ডকে অনেক কথা বলেছেন এবং এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে আমার হাসব্যান্ড বাধ্য হয়ে আমাকে বলেছে যে, "মা যতক্ষণ আছে তুমি কিন্তু তার সামনে আর ভিডিও-টিডিও করো না।" এখন একটা মানুষ ২৪ ঘন্টা আমার সাথে বাসায় থাকে। আমি সেখানে কিভাবে ভিডিও না করে, মানে তাকে হাইড করে আমি কিভাবে ভিডিও করব বলেন? যার কারণে আর আমি ভিডিও করতে পারিনি। আজকে ৬-৭ দিন হয়েছে আমার এই ভিডিও আমি কিন্তু দিতে পারিনি। আমার চ্যানেল চেক করলে আপনারা দেখবেন যে আমি ৬-৭ দিন ধরে কোনো ভিডিও আ ডা ডা আপলোড করতে পারিনি। কারণ আমি ভিডিওই নিতে পারিনি। আমাকে যখনই মোবাইল হাতে দেখে অমনি উনার হইচই অস্থিরতা শুরু করে। আসলে আমার বিবাহিত জীবনে আমি দীর্ঘ ১২ বছর জয়েন্ট ফ্যামিলিতে থেকেছি। অনেক স্যাক্রিফাইস করেছি, কম্প্রোমাইজ করেছি। কারণ আমি হচ্ছি বড় ছেলের বউ। আমার দেবর তখন বিয়েও করেনি। আনম্যারিড ছিল। তো ও যখন বিয়ে করে তার কিছু মাসের মধ্যেই আমি কিন্তু সেপারেট হয়ে চলে আসি। তার মানে আমি যে স্যাক্রিফাইসটা করেছি, আমার দেবরের বউ কিন্তু সেই স্যাক্রিফাইসটা করতে চায়নি। তো কি আর বলবো? এখন এগুলো নিয়েই জীবন, এগুলা নিয়েই সংসার। তো আমি আজকে কাজ করে, যেহেতু রোজা চলে আসছে, বাচ্চাদেরও কেনাকাটার ব্যাপার আছে। সেজন্য আমি একটু শপিং এর উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। সেটাই ভিডিও করলাম। শরীরও যেহেতু এতদিন অনেক খারাপ ছিল, আর বেরোতে পারিনি। তো বাবা বলল যে ছেলে-মেয়েদের জন্য কিছু কাপড় কিনে দাও। আর আমার শাশুড়ি যেহেতু ছিল, আ আমি আসলে আমার স্বাধীন মতো আসলে অনেক কিছুই আমি করতে পারি না। কারণ তাহলে তিনি খুব বেজার হন। কম্প্রোমাইজিং না আসলে, যেটা সত্য কথা। আমাকে ভালোবাসেন, খারাপ জানেন না, আদরও করেন। কিন্তু সেটা তার মতে চলতে পারলে। তো এই হচ্ছে অবস্থা। তো আমি শপিং আসলে কথাগুলো খুব শুনতে খারাপ শোনায়। কিন্তু এখন কি করব? আমি মানে এখন কেন এতদিন ভিডিও দিতে পারিনি? কেন, কি সমস্যা আমার? হয়তো সামনে আবার উনি যখন আমার বাসায় আসবেন, তখন আবার এই ধরনের সমস্যাগুলো হবে। সেজন্য আমার মনে হয় যে আবার আপুদেরকে এই জিনিসগুলো আমার শেয়ার করা উচিত। তো আমরা বসুন্ধরা মার্কেটে চলে এসেছি। আমি আজকে বেশি কিছু কিনবো না। আমার মেয়ের জন্য একটা ড্রেস কিনবো, আর ছেলের জন্য কাপড় কিনবো। কিনে আমি বাসায় চলে যাবো। আমার নিজের জন্য অনলাইনে আমি অর্ডার দিয়েছি। তো আমার ঈদের শপিং গুলো একদিন আমি শেয়ার করবো ইনশাল্লাহ। যদি সুস্থ থাকি আরকি। আর এবার আসলে আমি আমার শাশুড়িকে সবসময় শাড়ি-টাড়ি দিতাম আগে, বিয়ের পর। আমার সামর্থ্য অনুযায়ী। কিন্তু উনি কখনোই সেই কাপড়গুলো পছন্দ করতেন না। উনার পছন্দ হতো না। হ্যাঁ? উনার নিজস্ব একটা পছন্দ ছাড়া উনি কারো কোনো গিফটের জিনিস উনি পছন্দ করেন না। আসলে আমার শাশুড়ি একটু মানুষ ভালো, খারাপ না, কিন্তু একটু খুঁতখুঁতে টাইপের মানুষ। তো খুঁতখুঁতের টাইপের কারণে অনেক সময় অনেকের কাছে কিন্তু উনি একটু বিরক্তির পাত্রই হয়। তো যাই হোক, তো আমি এরপর থেকে যখন উনি পছন্দ করেন না, এবং কিছুদিন পরে কি করে, ওই শাড়িটা দেখা যায় আমাকেই ফেরত দিয়ে দেয়, "তুমি পরে ফেলো" বা আমাকেই দিয়ে দেয়, "তুমি এটা ব্যবহার করে ফেলো", এরকম করে। তো জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে। তো এটা নিয়ে আমি আমার হাসব্যান্ডের সাথে কথা বলার পরে ও বলল যে, "ঠিক আছে, আম্মা যখন কারোটা পছন্দ করে না, আম্মাকে এরপর থেকে টাকা দিয়ে দিব। আম্মা নিজের পছন্দ অনুযায়ী কিনে নিবে।" তো আমি প্রায় ৭-৮ বছর ধরে আমার শাশুড়িকে কিন্তু টাকা দিয়ে দিই। হ্যাঁ? আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটা দিতে পারি সেই এরকম একটা অ্যামাউন্ট তাকে দেই। তো সেই অ্যামাউন্ট দিয়ে সে তার নিজের জন্য শপিং করে। এবার দেবরের বাচ্চারাও যেহেতু একেকজন একেক সাইজ, হ্যাঁ? ওদেরও কাপড়ের প্রবলেম হয়ে যায় সাইজে। তো ওদেরকেও আমি টাকা দিয়ে দিই।
শুধু আমার মাকে একটা 3 পিস কিনে দেই। একটা বা দুটো কিনে দিই, যা হোক কিনে দিই। আর আমার বোনরা তো সব বাহিরেই থাকে। শ্বশুরবাড়ির আত্মীয় বলতে তো শুধু দেবরই। তো সুতরাং আমার অত কেনাকাটার ঝামেলাও আসলে নেই। বোনরা যদি ৩-৪ বছর পরে একবার বাংলাদেশে আসে, তখন তাদেরকে আমি আরকি শপিং-টপিং করে দেই। ওরাও অনেক কিছু বাহির থেকে নিয়ে আসে। সুতরাং আমারও তো দেওয়াটা জরুরি হয়ে যায়। তো আমার কেনাকাটাটা শেষ। তা আমি এজন্য এখন বের হয়ে যাচ্ছি। আর মাঝখানে একটু খাওয়া-দাওয়া করলাম। রেস্টুরেন্টের ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই। তো ওইখানে আর কি খাবার অর্ডার দিয়েছি সেটা আর দেখাইনি। কারণ আসলে খাবার এখন যেহেতু রোজার মাস আর আমি বাইরেটা গিয়েছিলাম রোজার আগে। তো সেই খাবারের ভিডিওটা যদি আমি এখন দেই, জিনিসটা দেখতে খুব খারাপ দেখাবে। সেজন্য আমি কিন্তু আর দেইনি। তো এই যে কবেকার সেই ভিডিও দেখেন, আমি এখন পর্যন্ত আপলোডই করতে পারিনি। তো এভাবে হলে আমি কিভাবে অনলাইনে কাজ করব বলেন? আমার পক্ষে তো আর অনলাইনে টিকে থাকাই সম্ভব না। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহর রহমতে সবাই অনেক ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রহমতে ভালো থাকতে পারি। আর রোজার জন্য সবার জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম।